কি হয়েছে আসলে? খুব ছোটবেলাতে এটা? তো আমি তখন সুইসাইড করার চিন্তা ভাবনা করি। কোন ক্লাসে আপনি তখন? ক্লাস 8-এ। ও মাই গড। জিএসসি ছিল আমাদের, জিএসসির পরপরই এই সিদ্ধান্তটা নেই যে আমি সুইসাইড করব। আমি যে এই হাতগুলো কেটেছিলাম, যে আমি ধারণা ছিল যে হাত কাটলেই মানুষ মারা যায়। What a story. What a story. আমি ভাবি না শেষের দিকে এত অল্প সময় এতগুলা বাক। আমি জানি না ক্যামেরাতে আসতেছে কিনা, বারবার আমার গা শিউরে উঠতেছে। আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম আরিফা জাহান বিথি। আমি যখন অনেক ছোট, ক্লাস 2-3-তে পড়ি এরকম টাইমে, তো আমি হচ্ছে প্রায় দেখতাম যে আমার বাবা আমার গন্ডগোল হয়, তো ঝগড়া লেগে থাকে। তো আম্মু হচ্ছে আব্বুকে সবসময় গালিগালাজ করতো। তো আমার সবসময় রাগ হতো আম্মুর উপর যে বাবাকে কেন গালিগালাজ করতেছে। মানে আমি আম্মুকে ভুল বুঝতাম। স্কুল থেকে ফ্রি এসে দেখতাম যে কোনো একদিন বাসায় রান্না নেই, বা আমি ক্ষুধার্ত নিয়ে আসি, রান্না থাকে, এবং সেটা বাবা মায়ের গন্ডগোলের কারণে। হ্যাঁ, আচ্ছা। মানে আম্মু জেদ করেই রান্না করে না। বাবা কি করতেন? বাবা হচ্ছে পেট্রোল পাম্পে চাকরি করতেন। পেট্রোল পাম্পে চাকরি করতেন। ওকে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন। আব্বু হচ্ছে সারাদিন ইনকাম করতো, এবং দেখা যাচ্ছে যে আব্বু সারা রাত মানে জুয়া খেলে ভোরবেলা বাসার দিকে আসতো। আর আম্মু দরজা খুলতো না, যে ঢুকতে দেবে না। আর আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম সবাই, যে এখনই বোধহয় মারামারি লাগবে বা একটা গন্ডগোল সৃষ্টি হবে। আর আমি যতটুকু আম্মুকে দেখছিলাম, বা আমি আমার নানিদের কাছ থেকে গল্প শুনি বা আপুদের কাছে গল্প শুনি, যে আমার আম্মা যখন গহনা পরতো, মানে বাইরে যাওয়ার জন্য বা স্বাস্থ্য যে বাইরে যাবে, তখন নাকি এলাকার সবাই আমার আম্মার দিকে তাকায় থাকতো। মানে এত পরিমাণ সুন্দর ছিল, আর হচ্ছে এত পরিমাণ গহনা ছিল আর কি। ওরে বাবা। ঠিক আছে। পরে একদিন দেখতাম যে আম্মুর যে লাস্ট যে গহনা, সেই গহনা আব্বু নিতে আসছে, যে গহনা বিক্রি করে সে জুয়া খেলবে। তার এত পরিমাণ মানে ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলো। আব্বুর চাকরি নেই, আব্বুর কারণেই নেই, মানে আব্বু যা ইনকাম করতেছে তার সম্পূর্ণটাই সে সংসারে না দিয়ে সে নষ্ট করে ফেলতেছে। এটা হচ্ছে মালিক জানতে পারে আর কি। ভাইয়াও দায়িত্ববান না, এবং আমিও বুঝতে শিখছি। আর বড় আপু তো হচ্ছে খুবই মানে সাদামাটা একটা মেয়ে, যে হচ্ছে শুধুমাত্র খাওয়া দাওয়া করবে আর পড়াশোনা করবে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আর আম্মুকে দেখতাম যে আম্মু হচ্ছে সকালে উঠতো, রান্না করতো, এদিকে মুদিখানার দোকান খুলতো, আম্মু দোকানে জিনিসপাতি বিক্রি করতো, মানে মা নিজেই দোকানদারি করতো। হ্যাঁ। তো এই ব্যাপারটা না আমি অ্যাকসেপ্ট করি নাই, যে আম্মু দোকান করবে আর এদিকে সংসারও করতেছে, যেখানে বড় ছেলে আছে, জামাই আছে, রাইট, সবাই আছে। তো পরে আমি হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে আমি সকালবেলা দোকান খুলবো। আমি যতক্ষণ স্কুল খোলেন, মানে যতক্ষণ স্কুলে যাচ্ছি না, ততক্ষণ আমি মাকে সাহায্য করব, দোকানটা দেখবো আর কি। তুমি ততক্ষণ এর মধ্যে হচ্ছে সকালের নাস্তাটা করে নেবা। মানে বিষয়টা হচ্ছে আপনি সকালবেলা দোকানদারি করবেন, হ্যাঁ, আপনার মা তখন বাসায় নাস্তা করবে, আপনি যখন স্কুলে যাবেন তখন আপনার মা দেখবে, রাইট। তারপরে হচ্ছে আমি তো স্কুলে চলে যেতাম। কোন ক্লাসে পড়তেন আপনি তখন? আমি ঠিক বলতে পারবো না আমি কোন ক্লাসে পড়তাম, কিন্তু আমার বোন 6-এ পড়তো, আমার এটা মনে আছে। ওই সময়টাতে আপনি দোকানদারি করতেন? হ্যাঁ, আমি ওই সময় দোকানদারি করতাম। ওকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে আমি মিনিমাম 5 থেকে 6টা পুরস্কার বাসায় নিয়ে যেতাম। কি খেলতেন আপনি ওই সময়টাতে? অ্যাথলেটিক্স খেলতাম, যেমন দৌড়, হাই জাম্প, লং জাম্প সব খেলতাম। তো তারা তো দেখতো আমার অ্যাক্টিভিটিস, তো দেখার পরে তারা আমাকে এই গার্লস গাইডের লিড দেয়, এবং যখন আমার গার্লস গাইডের লিড ভালো হয়, তখন পুরো স্কুলে যে পিটি করানোর একটা ব্যাপার থাকে না, একজন তো পিটি করায়, তো ওইটার দায়িত্বটাও আমার ঘাড়ে এসে পড়ে। একটা চিঠি আসলে স্কুলে, যে হচ্ছে ক্রিকেট লিগ হবে, ইন্টার স্কুল ক্রিকেট লিগ। তো ওখানে হচ্ছে আমি ক্যাপ্টেন্সি পাইলাম, কারণ আমার এই অ্যাক্টিভিটিসগুলো ভালো ছিল। যেদিন খেলা সেদিন আমার টিমের হচ্ছে আমি একাই ব্যাটসম্যান এক সাইড থেকে খেলতেছি, আর বাকি যারা আছে আসতেছে, মানে নার্ভাসে, মানে আস্তে চলে যাচ্ছে, মানে এক সাইড থেকে আমিই ধরেছিলাম। মানে এটা কি মেয়েদের ক্রিকেট ছিল? মেয়েদের ক্রিকেট। ওকে। আপনি তখন ক্লাস 6-এ পড়েন? ক্লাস 6-এ আমি। ভেরি ইন্টারেস্টিং। ওকে। তারপরে হচ্ছে স্কুলে হচ্ছে আমার প্রতি মাসের বেতন প্রতি মাসে আমি দিতে পারতাম না। কেন? বাসা থেকে তো দিত না। হ্যাঁ, আজকে যদি মাসের বেতন চেতাম, তা বলতে কালকে দেবো, এইভাবে করে 2-3 মাস হয়ে যেত আর কি। আপনি চাইতেন কার কাছে? আমার কাছে, আব্বার কাছে। মানে মার কি সামর্থ্যটা ছিল না? না, ছিল না। হ্যাঁ, মানে আমাদের সংসারটা তো ওই দোকানটা দিয়ে চলতেছে। আমাকে কিভাবে, আর বাকি ভাই বোন পড়াশোনা করতো না? ভাইয়াকে তো হচ্ছে খুব ভালো কোয়ালিটি স্কুলে পড়ানো হয়েছে ওই সময়। বড় ভাইকে? হ্যাঁ, ভাইয়াকে। ওর যা চাই সবকিছু ঠিক আছে? হ্যাঁ, ওর সবকিছু ঠিক আছে, যে ও যেন মানুষ হয়।
কিন্তু একটা মেয়ের ঠিক আছে ও পড়াশোনা করে কি করবে কি করবে, ও দরকার নাই। বুঝতে পেরেছি একদম। আমার আপুর বেলাও ঠিক এরকমটাই ছিল যে আপু হচ্ছে মাসে বেতন দিত না, আমারটাও দেওয়া হতো না। হুম ঠিক আছে, আমি বইও কিনতে পারতাম না, যে আমি বই কিনে পড়াশোনা করবো এরকমটাও আমার হতো না। হুম হুম আর সব থেকে আমার জন্য গুড নিউজ ছিল যে ওই সময় হচ্ছে সরকার থেকে বই দিত, রাইট। কিন্তু গাইড কিনতে হতো। যে পয়সাটা নিয়ে হ্যাঁ, ঝামেলা, গাইড কিনতে হতো বা কোনো নোট কিনতে হতো, সেটা আমি নিতে পারতাম না। টিউশনিতে প্রশ্নই ওঠে না। না, এটা তো ইম্পসিবল, এটা সম্ভবই না। আমার যে ড্রেসটা, স্কুলের যে ড্রেস, সেই স্কুলের ড্রেস আমি ক্লাস 6 থেকে ক্লাস 9-10 পর্যন্ত, মানে এসএসসি পর্যন্ত ওটা চালিয়ে নিয়েছি। হুম হ্যাঁ, তাও হচ্ছে সম্ভব হয়েছে যে আমার আপুর বিয়ে হয়েছে বলে আমি ওই ড্রেসটা কন্টিনিউ করতে পারছি। হুম। তার ড্রেস ছিল সেই, আমরা একই স্কুলে পড়তাম, হুম 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 তার ড্রেস দিয়ে আমি পড়াশোনা করছি। তারপরে হচ্ছে যখন আমার আপু ক্লাস 9-এ 8 পাস করে 9-এ উঠলো, হুম। তখন ব্যাপারটা জানতে পারলো যে আমার আপুর রিলেশনে গিয়েছে। আপুর ওই ছেলের পক্ষ থেকে তারা অফার নিয়ে আসছে, ছেলের পক্ষ থেকে অফার নিয়ে এসছে বিয়ের জন্য। হুম। তো আমার ফ্যামিলি গ্রহণ করছে যে এই ফ্যামিলিতে কে বিয়ে দিবে। মানে আমাদের এলাকাটা হচ্ছে বস্তি টাইপের, হুম। মানে দু একটা ভালো ফ্যামিলি, তা বাদে সব মানে ঠিক আছে, মানে খুব নিম্ন মানে দরিদ্র পরিবার। দরিদ্র পরিবারে। তো তাদেরকে দেখতাম যে তারা হচ্ছে মেলে যেত, মানে খড়ির যে মেল যেখানে খড়ি কাটাকাটি হয়, তো ওই মেলে যেত। হুম। তো আমি তো দেখতাম যে বাসায় রান্না বান্না হচ্ছে না বা বাসায় খাবারের কষ্ট বা এরকম কিছু, তারা ওই মেলে গিয়ে খড়ি মানে কুড়াতো, আচ্ছা। হ্যাঁ, মানে রান্না করার জন্য। হুম। তো একদিন আমি চিন্তা করলাম যে যেহেতু তারা খড়ি কুড়ায়, এত খড়ি নিয়ে আসতেছে, তো আমিও যাব, আমিও তাদের সাথে বেরিয়ে পড়লাম। কি হয়েছে আসলে? খুব ছোটবেলাতে এটা ঠিক টাইম, আপনি একদম নর্মাল, আপনার যদি কাঁদতে ইচ্ছে করে আপনি কাঁদেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমিও খড়ি কুড়াইতে গেছিলাম। এখন ওটা মনে পড়ে আর কি, যে আমি এই মানুষটা খড়ি কুড়াইতে গেছিলাম ফ্যামিলির জন্য, তো কুড়াই নিয়ে আসছি বাসায়। তো আম্মু আমাকে প্রচণ্ড মারছে যে তুমি কেন গেলা, হুম। তোমার কি দরকার ছিল, বাবা মান সম্মান নষ্ট করছে, এখন তুমিও করতেছো। ওই তো আমি প্রথম তো- মান সম্মান নিয়ে ধারণা হয়। হ্যাঁ আর কি, হ্যাঁ, আমি তো বুঝতাম না যে সংসার কি, কিন্তু আমি এটা জানতাম যে আমি পরিশ্রম করে আমার পরিবারকে খাওয়াবো। ওই ছোটো থেকে আমি এটাই করে আসছি, আমার পরিবারের জন্যই করে আসছি। আমি সবসময় ভাবতাম যে আমার আম্মা যেন সুখে থাকে, হুম। আমার আম্মা যেন একটু হাসে। বাবা বেঁচে আছেন? হ্যাঁ, বাবা বেঁচে আছে। উনি এগুলো শুনলে তো মনে কষ্ট পাবেন। না, কষ্ট এখন পাবে তো অবশ্যই, যে এত কষ্ট দিছে, কিন্তু স্যার আমি আপনাকে অ্যাড্রেস করছি, কষ্ট পাওয়ার কিছু নেই, এটা ওর জীবনের একটা অংশ, সেভাবেই আমরা এখানে উপস্থাপন করছি। বাট আপনার প্রতি আমাদের, বিথির বাবা হিসেবে আপনার প্রতি আমাদের রেসপেক্টের কোনো কমতি নাই, আমরা আপনাকে সম্মান করি, স্যালুট করি এই অনুষ্ঠান থেকে। জি। তো তখন আমি মানে নিজে নিজে প্রতিজ্ঞা করছিলাম যে আমি আমার মাকে একটা নাকের ফুল কিনে দেবো। আহা। তো আমার তো পক্ষে সম্ভব ছিল না যে একটা নাকের ফুল তাকে কিনে দেওয়া তখন। তো বাবার আবার চাকরি যখন ফিরে আসে, তখন আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ খুব ভালো যায়। আচ্ছা, বাবা হচ্ছে অনেক দিন ভালোই ছিল। মানে অ্যাটলিস্ট বাড়িটা বিক্রি করতে হলো না। না, বাড়ি বিক্রি করতে হলো না। হুম। এমন হতো যে আমার ফ্রেন্ডরা, আমি তখন ক্লাস 7-8-এ পড়ি মেবি, হুম। আমার ফ্রেন্ডরা হচ্ছে রিলেশন করে 2-3 জনের বিয়ে হয়ে গেছে। তো আমাদের তো খাবারের কষ্ট, আমরা তো খেতে পারতাম না, অনেক দিন ছিল যে আমরা না খেয়েছিলাম, বাবার কারণেই আমরা না খেয়েছিলাম, সবাই না খেয়েছিলাম। আহা। খাবার নাই, আম্মু টাকা থাকলেও আম্মু করেনি, বাবার প্রতি রাগ করে, আচ্ছা। যে রান্না করলেই তো শেখাবে, সে মানে যেহেতু সে সংসারে, চাইতো না যে সে খাওয়া দাওয়া করবে এখানে। হ্যাঁ, সে তো সংসারে টাকা দিচ্ছে না, সে সন্তানের কথা ভাবতেছে না, সে তার পরিবারের কথা ভাবতেছে না, তাহলে তাকে কেন আমি রান্না করে খাওয়াবো, আমার পরিশ্রমের টাকা কেন তাকে খাওয়াবো। তো তার জন্যই আমাদেরকে রান্না করে খাওয়াতো না। যখন আবার আব্বু এরকম আসক্ত হয়ে যায়, তখন আমার আম্মা বলে যে তোর ফ্রেন্ডরা প্রেম করতে পারে, তুই পারিস না, তোর কি একটা রিক্সাওয়ালাও কপালে জুটে না। ভয়ঙ্কর স্টোরি। এটা কেন বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ চাচ্ছে যে ওকে পরিবার থেকে বিদায় করতে।
কী পরিমাণ অসহনীয় একটা অবস্থা হলে এরকম হতে পারে। সরি আমি বারবার ইন্টারাপ্ট করবো আজকে, বিকজ শি নিড ব্রিদিং স্পেস। ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। মানে ওই সন্তানের জন্য সবচাইতে ভয়ঙ্করতম অবস্থা হচ্ছে ছোটোবেলা থেকেই, যখন একদম মিনিমাম সেন্সটুকু আসে একটা বাচ্চার মধ্যে, যখন সে বাবা মায়ের ঝগড়াটা দেখে। কী যে কষ্ট করে ভাই, কী যে কষ্ট করে। আমরা প্রত্যেকেই তো একটা পরিবারে বড় হয়েছি, আমরা প্রত্যেকেই এই ঘটনাগুলো রিলেট করতে পারবো। এটা খুবই ভয়ঙ্কর, এবং মানসিকভাবে যে সে কী পরিমাণ বিকারগ্রস্ত হয় ভিতরে ভিতরে। ওকে, তারপর কি বললো তারপর? তো এইভাবে আমাকে প্রায় বলে। তো আমার প্রশ্ন ছিল যে এখন তো সংসারটা আমি চালাচ্ছি, তোমাদের মাঝে ঝামেলা, তোমাদের সব কিছু, সংসারটা তো আমি চালাচ্ছি, তাহলে কেন আমাকেই মানে তুমি এই কথা বলতেছো? আমি চলে গেলে তোমার কি হবে? বাবা তো এরকম থাকবে, ভাই তো এরকম, আর আমার যদি বিয়ে হয়ে যায় আমি তো ওই সংসার থেকে তোমাদেরকে চালাতে পারবো না। তো আমার তখন আমার প্রতি একটা রাগ সৃষ্টি হলো যে আমি সব কিছু করতেছি, আমি তোমাদের জন্য ভাবতেছি, আমি দোকান করতেছি, স্কুল করতেছি, সব কিছু আমি নিজেই করতেছি, অথচ আমার উপরেই সব কিছু চলে আসতেছে। তো আমি সিদ্ধান্ত নেই যে আমি এই পরিবারে কেন, আমি এই পৃথিবীতেই থাকবো না, কারণ আমি তো ওই সংসারে গিয়ে আম্মার কষ্টটা আবার দেখতে হবে আমাকে। তো আমি তখন সুইসাইড করার চিন্তা ভাবনা করি। কোন ক্লাসে আপনি তখন? ক্লাস 8-এ। ও মাই গড। জিএসসি ছিল আমাদের, জিএসসির পরপরই এই সিদ্ধান্তটা নেই যে আমি সুইসাইড করব। আমি যে এই হাতগুলো কেটেছিলাম, যে আমার ধারণা ছিল যে হাত কাটলেই মানুষ মারা যায়, তো আমি হাত কেটেছিলাম। পরে স্কুলে গিয়েছিলাম, সবাই বলতো যে গিরে প্রেমে শাখা খেলি কিনা, মানে হাত কাটা সাধারণত এরকম তো হয়। হ্যাঁ, কি শাখা খেলি, কারোর সাথে রাত কাটাইলি কিনা, এই ধরনের কথাবার্তা আসলো ফ্রেন্ড সার্কেল, এলাকার মানুষজন। কিন্তু আম্মু জানতো, আমি জানতাম যে এটা কেন করছি বা কিসের জন্য করছি। আর ভাই তো ছোটই ছিল। তো যখন দেখলাম যে হাত কেটেও আমি মারা যাচ্ছি না, তখন আমি ওষুধ খাইলাম। কি খেয়েছিলেন? ওষুধ, মানে আমি জানতাম যে আম্মুর এই ওষুধগুলো ঘুমের ওষুধ, আম্মুর রাতে ঘুমের ওষুধ খেতে হয় আর কি। আচ্ছা, তো আপনি এগুলো সব খেয়ে ফেলেছেন? আমি 4টা খেয়েছিলাম, 4টাই ছিল ওখানে। ওকে, 4টাই খেয়েছিলাম, যে কিছু তো একটা হবে এই ইয়াতে। 4টাই খেয়েছিলাম। 4টা খাওয়ার পরেও দেখলাম আমার তো আর কোনো জ্ঞান নেই। তো যখন আমার জ্ঞান আসে তখন আমি জানতে পারি আমার মামি বাসা পাশেই। তো মা বললো যে তোমার কি হয়েছে, তুমি এসব করছো কেন, তোমার আম্মু তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। পরে জানতে পারলাম যে তারা আমাকে তেঁতুলের টক বা এইসব খাওয়াই আমাকে নর্মাল করছে, কিন্তু আমি এইসব কিছুই জানতাম না। পরে আমার আম্মু এই ব্যাপারটা থেকে একটু নিজেকে পিছাই নিল, যে ওকে আর মানে অত্যাচার করবো না, মানে আমার জন্যই তো সে এরকম করতেছে। কিন্তু আম্মু দোষ ছিল না, কারণ সে তো খাওয়াতে পারতো না ঠিক মতো, সে তো পড়ার খরচও চালাতে পারতো না। আমি মানুষের বই নিয়ে পড়াশোনা করতাম। তো আম্মু এটা সহ্য করতে পারতো না, যে আমি কষ্ট করতেছি আমি করি, তোমরা কষ্ট কেন করবা। আমি রংপুরে একটা ক্রিকেট একাডেমি সম্পর্কে ধারণা হয় আমার, তো সেখানে গেলাম। সেখানে গিয়ে আব্বুর কাছে টাকা নিয়ে ভর্তি হলাম, জোর করে টাকা নিয়েছি, তোমাকে দিতেই হবে, কেন তুমি দিবা না, মানে তাকে বাধ্য করেছিলাম টাকা দেওয়ার জন্য। সে টাকা দিয়েছিল। গিয়ে শুনলাম যে শুধু ভর্তি না, ড্রেসও কিনতে হবে। তো আমার তো ড্রেস নাই, স্কুল থেকে যে ড্রেসটা স্কুলে দিয়েছিল, তো আমি তখন তো স্কুলে খেলেছিলাম, স্কুলে নিয়ে নিয়েছে। তো আমি ওই একাডেমিতে যাই, গিয়ে হচ্ছে শুনতে পারলাম ড্রেস কেনা লাগবে। তখন আবার আব্বুকে প্রেশারাইজ করলাম যে আমার ড্রেস লাগবে, আমি খেলাধুলা করবো, যে জুতা আছে আমি এই জুতা দিয়ে স্টার্ট করবো। তো সে আবার আমাকে মার্কেট নিয়ে গেল, মার্কেট নিয়ে গিয়ে আমাকে ড্রেস কিনে দিল। মানে আমি তাকে অপমান করছিলাম বাবাকে, তুমি কেমন বাবা যে সন্তানের তুমি আবদার পূরণ করতে পারো না, এভাবে করে তাকে বাধ্য করেছিলাম দেওয়ার জন্য। তো আমি তখন ক্রিকেটে ইনভলভ হই, কিন্তু ভর্তি হই ঠিকই, ড্রেসও নেই ঠিকই, কিন্তু রেগুলার প্র্যাকটিসে যেতে পারতাম না, আমার শরীর কুলাতো না। যে সকালে দোকান করে তারপরে স্কুল করে আবার হচ্ছে মাঠে যেয়ে প্র্যাকটিস করে আবার এসে দোকান করা, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আবার স্কুল থেকে যে মাঠে যাবো দূরত্ব ছিল মাঠের, তো আমি হেঁটে গেলে আমার এদিকে স্কুল তো ছুটি দিত 4টায়, আমি যদি হেঁটে যাই স্কুল থেকে তাহলে তো আমি প্র্যাকটিস করার কোনো টাইম পাচ্ছি না, ওখানে গিয়ে আমাকে ফেরত আসতে হচ্ছে। আমি 2-3 দিন হেঁটে গিয়েছিলাম, যে তখন দেখি যে তা মানে প্র্যাকটিসের সরঞ্জাম গুছাচ্ছে, প্র্যাকটিস শেষ, মানে আমার যাওয়া আসাটা এইভাবে 2-3 দিন কষ্টেই গেছে। তো যখন রিক্সা ভাড়ার ব্যাপারটা আসে, যে রিক্সায় যাওয়া লাগবে, তখন তো অটো ছিল না, রিক্সা ভাড়াটা অনেক বেশি ছিল। তো দোকান থেকে ইনকাম করে ও কিছু টাকা নিয়ে
একাডেমিতে যেতাম, প্র্যাকটিস করতাম, কিন্তু আবার যখন দেখতাম যে আজকে ইনকাম নাই, যে এই টাকা দিয়ে আমার সংসার চলবে, সেদিন আমি প্র্যাকটিসে যেতাম না, ও রেগুলার প্র্যাকটিস করতে পারতাম না। হুম যে ক্রিকেট তো রেগুলার প্র্যাকটিসের খেলা, হুম আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনি ইমপ্রুভ করতে পারবেন। হুম। ওই জেলা লিগ খেলার পরে যখন কোচরা আমার খেলা দেখলো, আমাকে হচ্ছে ঢাকায় পাঠালো, ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। হুম ঢাকা প্রিমিয়ার লিগে মানে যে সময় আমাকে পাঠানো হয়েছিল, সেই সময় মোহামেডান আবাহনী টিমে বাহির দেশ থেকে প্লেয়ার নিয়ে আসতো। ওকে আর আমি যে টিমে ছিলাম সেই টিমে ওই টিমদের সাথে জেতার কোনো সম্ভাবনা ছিল না, একটা নতুন টিম, ওকে আমরা একটা নতুন টিম দিনাজপুর থেকে গেলাম ওকে। ঢাকা প্রিমিয়ার হয়ে খেলতে। এই অল্প বয়সে 8-9 পড়ছেন যখন, তখনই? না, তখন 9-এ পড়ি, আচ্ছা 9-এ পড়েন আপনি। 2012 সালের ঘটনা আর কি। ওকে হুম পরে আমি প্র্যাকটিসে যেতাম, প্র্যাকটিসও করতে পারতাম না, মেয়ে ছিল 3-4 জন মেয়ে দিয়ে তো আর প্র্যাকটিস হয় না, হুম আর ছেলেদের সাথে আমরা কমফোর্ট না, হুম আর কোচরাও চাইতো না যেন আমরা ছেলেদের সাথে প্র্যাকটিস করি, হুম। বাচ্চাদের সাথেই প্র্যাকটিস করতাম আমরা। মানে আমরা প্রিমিয়ারের প্লেয়ার, আমরা ডিস্ট্রিক্ট খেলছি, কিন্তু আমরা বাচ্চাদের সাথেই প্র্যাকটিস করতাম, মানে ছোট ছোট বাচ্চারা বাচ্চাদের সাথে। টেনিস বল দিয়ে খেলে যেগুলো। হ্যাঁ হ্যাঁ, ওরা টেনিস বল দিয়ে ওদের সঙ্গে প্র্যাকটিস করতাম। যেই এসএসসি পরীক্ষা দিলাম, সেই আমার বাসায় শুরু হলো, এখন ওকে বিয়ে দিতে হবে। হুম। এসএসসি পাস মানে মেয়ের অনেক বয়স হয়ে গেছে, হুম। এই বয়সটা ওভার করলে ওর আর বিয়ে হবে না। তো তখন হচ্ছে আমি ইন্টারে যখন উঠলাম, ইন্টারে উঠে হচ্ছে ফেসবুক আইডি চালানো শিখলাম, মানে ফেসবুক আইডি সম্পর্কে ধারণা হলো। হুম হ্যাঁ, ফ্রেন্ডরা অন করলো, হুম তখন বাসা থেকে আমার একটা ফোন ছিল, কারণ আমি বাইরে খেলতে যেতাম, হুম তো আমার তো একটা ফোন লাগবেই। হুম ঠিক আছে, ওই ফোন দিয়ে আমিও একটা ফেসবুক আইডি অন করলাম। হুম। করার পরে দেখতেছিলাম যে বিভিন্ন বিয়ের প্রস্তাব আপনাকে? আমাকে দিত। ওকে তো আমার তো একটাই ছিল যে আমার ক্যারিয়ার, আমার ফ্যামিলিকে হ্যাপি রাখতে হবে, আমার আম্মুর মুখে হাসি দেখতে হবে। আমি বলতাম যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমার ফ্যামিলিকে এসে বলেন। হ্যাঁ আর আমার ফ্যামিলি কিন্তু এমন, কারণ আপনাকে মিথ্যা বলবো না যে আমার বাবা অমুক, আমার বাবা তমুক, আমি মিথ্যা বলবো না। আপনি আমার ফ্যামিলিতে আসেন, যদি আমার ফ্যামিলি রাজি হয় তো তাহলে দেখা যাবে। এসেছিল 5-6 জন এসেছিল, আমাকে দেখে এসেছিল, আমার আমি ক্রিকেট দিয়ে আমার প্রোফাইলটা সাজানো, তো এসেছিল। যখন এসে দেখে যে আমার পরিবারের এই অবস্থা, যে বাবা এরকম দোকান করি, আবার হচ্ছে আমার ভাই এরকম, কেউ তো এই ফ্যামিলিতে রাজি হবে না। তো তখন ওই বিয়েটা ভেঙে যায়। ছেলে রাজি থাকলেও ছেলের ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট না। আর আমার ইচ্ছা ছিল যে যেই ফ্যামিলি আমাকে নিতে পারবে না সেই ফ্যামিলিতে আমি যাব না। তো আমি অনেক ছেলে বলছে ঠিক আছে তুমি চলো, আমি তোমাকে বিয়ে করব ফ্যামিলি ছাড়াই, কিন্তু আমার একটাই ছিল যে আমি ফ্যামিলি ছাড়া বিয়ে করব না, আমি করলে ফ্যামিলিকে নিয়েই বিয়ে করব। তো আমার আম্মা এটা বলছে যে তুই বিয়ে করে নে, ও যেহেতু চাচ্ছে বিয়ে করে নে, তাহলে দেখা যাচ্ছে অর্থটা লাগতেছে না। কিন্তু আমি তো দেখতেছি ছোটোবেলা থেকে কি হচ্ছে না হচ্ছে। আমার পাশের বাসাটাই নানি বাসা, নানিও প্রেশারাইজ করে যে আর কবে বিয়ে করবি, তোর যে এই চেহারাতে বিয়ের প্রস্তাবটা নিয়ে এসছে, তোর তো লাগ ভালো, ক্রিকেটে ঢুকছি তারপরেও তাদেরকে টাকা এনে দিচ্ছি, তারপরেও তারা সুখী না, তাহলে এবার আমাকে সুইসাইড করতেই হবে। এবার আমি আর পরিবারের কথা ভাববই না। ওষুধ খাওয়ার পরে আমি জানি না কি হয়েছে, কিন্তু আমার ফ্যামিলির আম্মুর অবস্থা তখন খুবই খারাপ ছিল, মানে এত বেশি খারাপ ছিল যে আম্মুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। কিন্তু হচ্ছে এলাকার মানুষ জানছে যে সে অসুস্থ হয়েই হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু আমার পরিবারটা জানে যে আম্মু কেন হসপিটালে ভর্তি হয়েছে। আম্মু হচ্ছে রাস্তায় ছিল, মানে এই টেনশন নিয়ে রাস্তায় গেছে, কি করবে না করবে, অ্যাম্বুলেন্স ডাকবে না কি করবে। তো রাস্তা থেকে আসার পথেই সে হচ্ছে মাঝখানে, মানে আমাদের বাসা থেকে ব্রিজটা একটু দূরে, রোডটা, তো মাঝখানে এসে সে পড়ে গেছে। তো তাকে ভর্তি করানো হয়। এদিকে আমাকে হচ্ছে বড় আপু এসে আমাকে সুস্থ করে, যে আমি জানি না কীভাবে সুস্থ করে, কিন্তু এদিকে আম্মুকে মেডিকেলে ভর্তি করানো হয়েছিল। মানে আপনার এই ঘটনায় মোটামুটি দুজনই শয্যাশায়ী। হ্যাঁ, আমার এক ম্যাচে প্র্যাকটিস করার সময় আমার নাক দিয়ে ব্লাড আসে, অটোমেটিকভাবে ব্লাড আসে, কোচরা অনেক ভয় পেয়ে যায়। আর তারপরে কোচরা হচ্ছে 2-3 জন স্টুডেন্টকে দিয়ে আমাকে হসপিটালে পাঠায়, যে চেক আপ করে নিয়ে এসে। চেক আপ করলাম, চেক আপ করার পর দেখতে পারলাম যে আমার নাকে এত পরিমাণে ইনফেকশন বাড়ছে যে আমি যদি এইটা কন্টিনিউ করি বা ধুলাবালির মধ্যে কন্টিনিউ থাকি, তাহলে এটা আমার ক্যান্সার লাইনে চলে যাবে। ওহো। আমি হচ্ছে ঢাকায় দেখিয়েছিলাম, তখন ঢাকায় ছিলাম। আর যেহেতু এই কথা বলছে, আমি তো একটু লুকিয়ে হলেও আমি খেলতাম, খেলাটা আমি শেষ করে যেতাম, যেহেতু আমি খেলতে আসছি। আর সে আমার সাথে পাঠিয়েছিল প্লেয়ারদের, তারা তো জেনে গেল ব্যাপারটা, তারা তো গিয়ে অবশ্যই বলবে। তারা গিয়ে ওখানে বলল
যে বিথির এই সমস্যা, আর তো আমাকে খেলতে দেবে না, আহা, কোনো টিমই তো চাইবে না যে, মানে জীবনে একটা কিছু ধরে বেঁচেছিলেন সেটাও সেটাও চলে গেল। চলে গেল। তো যখন আমি জানতে পারলাম যে আমি আর ক্রিকেটটাকে বেশি দূর নিয়ে যেতে পারবো না, তখন আমি কোচদের রিকোয়েস্ট করি যে আমি সুস্থ হয়ে ব্যাক করব, ভালো কি মন্দ। তারা একসেপ্ট না, যে এটা সুস্থ হয়ে ব্যাক করার মতো পজিশন না, যেখানে ক্যান্সারের মতো একটা কথা আসছে। তখন আপনি কিসে খেলতেন? তখন আমি ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলছি। ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলতেন? হ্যাঁ। কত সালের ঘটনা এটা? 2017 সালে। 2017 সালে। পয়েন্ট করবেন এখানে। পয়েন্টটা হচ্ছে এটাই, একটা মানুষ যার জন্ম হয়েছে এমন একটি জায়গাতে, এমন একটি পরিস্থিতিতে বা পরিবেশে, যেখান থেকে কোনো কিছু করাটাই খুব ডিফিকাল্ট, কারণ ওখানে আছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা। সেই জায়গাটা থেকে একটা মেয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেছে। সেই জায়গাটা থেকে একটা মেয়ে, যেখানে আমাদের সমাজে মেয়েরা খেলাধুলা করলেই এটা অনেক সময় অন্য চোখে দেখা হয়, একটা মেয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেছে। এবং ঘর হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল, শান্তির জায়গা। মানুষ ওখানে গিয়ে রিল্যাক্স করে, মানুষ ওখান থেকে এনার্জি নিয়ে কাজে ফিরে যায়, কাজে গিয়ে এনার্জি লুজ করে, তারপরে আবার ঘরে গিয়ে মানুষ রিচার্জ হয়। সেই জায়গাটা উল্টো ছিল তার জন্যে। কেন ছিল আপনার গল্প যারা এতক্ষণ শুনেছেন তারা বুঝতে পেরেছেন। সেই মানুষটা স্বপ্ন দেখলো ক্রিকেট নিয়ে, এবং সেই স্বপ্নটাও প্রকৃতিগতভাবে তার কাছ থেকে ভাগ্য ছিনিয়ে নিচ্ছে। তো এইরকম একটা মানুষ কেন আজকে ব্র্যান্ডিং বাংলাদেশে, তাই না? এটা প্রশ্নটা তো আছে আপনাদের, শেষ পর্যন্ত দেখেন। তারপরে তো আমার 2 বছর কেটে যায় মানে ক্রিকেট ছেড়ে দেওয়ার। 2 বছর ভাইয়া আমি এত মেন্টালি প্রেশারে ছিলাম, ফ্যামিলিগতভাবে আমার স্বপ্ন নষ্ট হয়ে গেছে, সেটা ডিপ্রেশনে চলে গেছিলাম। মানে আপনি তখন কি লেখাপড়া বন্ধ? না, লেখাপড়া চলতো। কোন ক্লাসে পড়ছিলেন তখন? আমি তখন এসএসসি কমপ্লিট করে ইন্টার পড়ছেন? মানে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার পড়ছেন। ওকে। আমাদের দোকানটাও বন্ধ হয়ে যায় বাবার জন্যই। যে তার যখন চাকরি চলে যায় তখন সে সারাদিন বাইরে থাকলেও রাতে এসে ক্যাশে যা টাকা থাকতো নিয়ে আবার সে বেরিয়ে যেত। আচ্ছা। পরে ইন্টারে যখন আমাদের হচ্ছে সেশনের ফি দিতে হয়, আমার কাছে সে টাকাটা ছিল না। আমার ফ্রেন্ড আছে একজন যে খেলাধুলা করে, ওকে জানানোর পরে হচ্ছে তাকে বলি যে আমার টাকার প্রয়োজন, কি করব। সে আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল, এখনও আছে। আমি তার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। সে আমাকে টাকা দেয় ইন্টারে রেজিস্ট্রেশন করার জন্য। হ্যাঁ, সে টাকা দেয়। তার ফ্যামিলি জানে কিনা আমি জানি না, হয়তো বা আমার এই ভিডিওর কারণে জানতে পারবে। সে আমাকে টাকা দেয়, আমি সেই টাকা দিয়ে ইন্টার কমপ্লিট করি। কিন্তু কোনো বই ছিল না ইন্টারে। এলাকায় হচ্ছে একটা মেয়ে ছিল, তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ, কিন্তু তার পরিবার চায় যে হচ্ছে তার মেয়ে যেন পড়াশোনা করে। তার কাছে আমি গেলাম, যার কাছে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার কাছে গেলাম, গিয়ে বললাম বইটা দাও, আমি লিখে আবার তোমাকে দিয়ে দেবো। সে আমাকে বই দেয়। বই দেওয়ার পরে আমি সেই পরীক্ষা দেই, পাশ করেছি। রেজাল্ট ভালো না, কিন্তু পাশ করেছি। কিন্তু রেজাল্টের দিনে আমি সব থেকে ভেঙে পড়লাম যে যার বই নিয়ে আমি পড়াশোনা করলাম সে ফেল করছে, আমি পাশ করছি। এটা আমি অ্যাকসেপ্টই করতে পারছিলাম না। সে যদি পাশ করতো আমার মনের মধ্যে একটা শান্তি হতো। আমার খালি মনে হচ্ছে যে আমি বই নেওয়াতেই কি তার কোনো ঘাটতি সৃষ্টি হলো, আমি বই নেওয়াতেই কি সে ফেল করলো, এরকম মনে আসে আর কি। জানতে পারলাম যে হচ্ছে ডিগ্রিতে ভর্তি হলে একটা মানে 3 মাস পর একটা টাকা দেয়, ঠিক আছে। যেহেতু পড়াশোনা আমি অনার্সে পড়তে পারবো না, অনার্সে পড়লে একটা খরচ আছে, তো যেহেতু ওই টাকাটা দেয় আমি এই টাকা দিয়ে তাহলে ডিগ্রিটা কমপ্লিট করতে পারবো। আমি এই জন্যই ডিগ্রিতে ভর্তি হওয়া। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আইন নিয়ে পড়াশোনা করা, যে আমি খেলাধুলা করলেও আমি ল নিয়ে পড়াশোনা করব। কিন্তু অর্থের কারণে তো এই স্বপ্নটা পূরণ হয়নি। তারপরে হচ্ছে যখন আমি খেলাধুলা 2017 সালে শেষ করে দেই, মানে শেষ হয়ে যায় আমার খেলাধুলা, তখন আমার পরিবারকে দেখার জন্য তো আমাকে কিছু করতে হবে। আমি চেষ্টা করি তখন জব খোঁজার। অনেক জায়গায় হচ্ছে জবের জন্য সিভি দেই, অনেককে জানাই, ফেসবুকে অনেকে পরিচিত তাদেরকে জানাই যে আমার জব দরকার। তো তারা বলে যে এইটুকু বয়সে কেন জব লাগবে, কিসের জন্য জব কেন। তখন তাদেরকে তো বিস্তারিত বলতে হয় যে আমার ফ্যামিলির প্রবলেম এটা। তো কয়েকজন ছিল এরকম যে আমাকে জব দিবে সত্য আছে, যে তাকে যদি আমি সময় দিই, গিভ অ্যান্ড টেকের যে ব্যাপারটা এখন আসে সেই ব্যাপারটি চলে আসে, যে তাকে যদি আমি সময় দিই তাহলে সে আমাকে জব দিবে। হ্যাঁ,
আমার টাকা পয়সার কোনো অভাব হবে না, আমার যে পরিবারের অশান্তি এই অশান্তিও থাকবে না, আমাকে দরকার হলে স্কুটি কিনে দেবে, এরকম অফার দেয় আপনাকে? অফার দিয়েছিল, চাকরি আচ্ছা। দেবে, ওকে। একটা ভালো বন্ধু হতে হবে, তার বন্ধু প্রয়োজন, এইভাবে বলেছিল আর কি আমাকে। হুম। কয়েকজন বলেছিল, কারণ তারা তো আমার অভাবের কারণটা জানতে পারতেছে, চাকরিটা আমার কেন দরকার। উইকনেসটা জানতেছে, সে কারণে এই ধরনের অফার বলতেছে। দিয়েছে। ওকে। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জব করব না, ফোন আছে, ফোনটা দিয়ে আমি অনলাইনে কাজ করতে পারবো। আমি তাদেরকে দেখছি যে তারা অনলাইনে কাজ করতেছে, হুম। তো তারা বললো ঠিক আছে, তুমি কপি পেস্টের কাজ করো, অনলাইনে কপি পেস্টের কাজ। তো আমি রাতে, ওগুলো হচ্ছে রাতে করতে হয়, পরে আমি রাতে ওই অনলাইনে কাজ করি, সারা রাত ধরে অনলাইনে কাজ করি। আমি ওই টাকা বাসায় দিচ্ছি, বাসায় দিয়ে জমাইছি যে আমার একটা স্কুটির খুবই প্রয়োজন, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে আমাকে, কথা বলতে হচ্ছে আমি খুব মানে ওইটা অনেক কষ্ট করে ওই টাকাটা জমাই আর কি, স্কুটির টাকাটা? স্কুটি কেনার জন্য। যেহেতু বাংলাদেশে কোনো মেয়েদের ক্রিকেট একাডেমি নাই, আমি ক্রিকেট একাডেমিতে যাওয়ার সময় কী কী সমস্যায় ফেস করছি আমি সেগুলো উপলব্ধি করার চেষ্টা করলাম। যে আমাদেরকে ছেলের সাথে প্র্যাকটিস করতে দিত না, তারাও একটা ভয় থাকতো যদি একটা মেয়ের কিছু হয়ে যায়, বা কোনো ফ্যামিলি দেখা যাচ্ছে 2-3 দিন একটা মেয়ে আসতেছে একাডেমিতে, এসে সে আর আসতেছে না, কেন আসতেছে না, ছেলেদের সাথে প্র্যাকটিস করতে হচ্ছে। একটা ড্রেসের ব্যাপার আছে, ধর্মের একটা ব্যাপার আছে, যে এই মেয়েগুলোর বাসা থেকে ড্রেস পরে আসবে, এসে প্র্যাকটিস করবে। তো আমি যে প্রবলেমগুলো ফেস করছি, হ্যাঁ, আবার হচ্ছে অর্থের একটা ব্যাপার আছে। ক্রিকেট কিন্তু হিউজ পরিমাণ টাকার খেলা, মানে আপনাকে খরচ করতে হবে, একটা ব্যাটের দাম হিউজ পরিমাণ। কথাই কিন্তু আছে যে ক্রিকেট রাজার খেলা। তো আমি অর্থের কারণে কিন্তু আমি রেগুলার প্র্যাকটিস করতে পারতাম না, বা মাসে যে বেতনটা পরে আমাকে কোচরা নেয় নাই, কিন্তু অনেকের তো নিয়েছে, কিন্তু অনেকের স্বপ্ন আছে যে হচ্ছে ক্রিকেটার হবে, অর্থের কারণে হতে পারছে না। একটা ভর্তির একটা টাকা লাগে, একটা হচ্ছে গিয়ে ড্রেসের টাকা লাগে, সরঞ্জাম কিনতে হয়, তো একটা বড় ধাক্কা হয় প্রথমেই। তো যেহেতু এগুলো হচ্ছে, সেহেতু আমি একটা নিজে ক্রিকেট একাডেমি দেবো, আপনার এরকম একটা চিন্তা ভাবনা মাথায় আসে। কিন্তু আমার কত সালে এটা মাথায় আসে আপনার চিন্তা? এটা হচ্ছে 19 সালের শুরু, 2019 সালের শুরুর দিকে আপনার মাথায় আসে আপনি একটা ক্রিকেট একাডেমি দিবেন ফর গার্লস। হ্যাঁ, গার্লস। ওকে। তো আমি সিদ্ধান্ত যেহেতু নিছি, বাসায় জানাইছি। আপনি তখন একটা স্কুটি কিনেছেন ওই সময়? না, তখন স্কুটি কেনা হয়নি। আচ্ছা। আমি বাসায় জানাই যে আমি একটা একাডেমি দেবো। তখন আমার পরিবার বলল, তুমি তো তামসা শুরু করছো, আজকে এটা কালকে ওটা, অনলাইনে কাজ করতেছো, এটাই করো, একাডেমিতে দেওয়ার তো দরকার নেই। আর তুমি কীভাবে খোলাবা, এতগুলো মেয়েরা আসবে, প্র্যাকটিস করবে একা একা, তো তোমার তো একটা হেলথ কন্ডিশন আছে, তুমি তো ট্রিটমেন্টের উপরে আছো। যেই সময় আমি প্ল্যানটা নিয়েছি, সেই সময় আসলে একটা বিয়ের প্রস্তাব। ছেলে এনজিওতে জব করে, ভালো পোস্টে, সে যেমনই হোক না কেন তাকে বিয়ে করতে হবে। সে আমার বাসায় এসছে, পছন্দ করছে, আমার পরিবার রাজি, আর আমিও বলছি যেহেতু আমার আপুরা রাজি হয়ে গেছে, তো ঠিক আছে আমি বিয়ে করবো, আমার একাডেমি দেওয়ার দরকার নেই। তো 2 দিন আগে হচ্ছে ছেলেরা বললো যে আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আমাদের অমুক জিনিস দিতে হবে, ঠিক আছে। আমি বললো যে ঠিক আছে, তাহলে জমি আমরা কিন্তু স্থানীয়, আমাদের 4 শতকের মধ্যে একটা জমি আছে, ওই জমির 1 শতক বিক্রি করে দিয়ে আমার বিয়েটা দিবে। তো ছেলেরা যা আবদার করবে দিব, ছেলে ভালো, নেশাপানি করে না, ভদ্র। তো আমি এসব দেখে রাজি হয়ে গেলাম যে আচ্ছা হোক, আমি বিয়েটা করেই নেব, যেহেতু তারা আমাদের ফ্যামিলি সব কিছু জেনেই আসতেছে। তারপরে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে আমার বিয়ে হবে, তুমি চলে আসো, পরে অনুষ্ঠান করে বিয়ে হবে, এখন আপাতত বিয়ে হবে। মানে যে ফ্রেন্ডটা আমাকে শুরু থেকেই সাপোর্ট দিচ্ছে, তাকে তো ছাড়া বিয়েটা আমি করতে পারবো না। সে চলে আসলো, তার বাসা রংপুরে না, সাতক্ষীরায় ছিল, সে সাতক্ষীরা থেকে ফ্যামিলি সহ চলে আসার পরে হচ্ছে যেদিন বিয়ে হবে তারা আমাদেরকে বললো যে আজকে তারা আসতেছে, সব কিছু পছন্দ, আমাদের বাসা থেকে একটা খরচ করা হলো। তারা যদি 5 জনও আসে, একটা তো মিনিমাম তাদেরকে একটা সম্মান দিতে হবে। ভালো একটা খরচ করলো, আমার আপু দুলাভাই মিলে ভালো খরচ করা হয়ে গেছে, আমাদের সব গুছানো হয়ে গেছে। তারপরে হচ্ছে ছেলেরা আসবে, ফোন দিল যে আসতেছে, অর্ধেক রাস্তায় চলে আসছে। হঠাৎ কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলছে তারা আসবে না, তারা এই পরিবারে বিয়ে দিবে না। মানে বিয়ে করতে রাজি হয়ে সবকিছু ঠিকঠাক করার পরে অর্ধেক রাস্তায় এসে বলছে বিয়ে করবে না। আমি কিন্তু এটা জানতাম না যে এটা আপনি পরে গিয়ে জেনেছেন? পরে গিয়ে জানতে পারছি। দুলাভাই বলছে যে দরকার নাই এই ফ্যামিলিতে যাওয়ার, তোর আমরা বিয়েটা দিব না। তা আমার প্রশ্ন ছিল যে দরকার যেহেতু ছিল না, এত খরচপাতি তো করার দরকার নেই।